গোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, তারা তো সিপিএম করতো, বিজেপিও করতো না, সাধারণ মূর্তিকার ছিল, এবং তাদেরকে বাঁচানো কিন্তু যেত। পুলিশ কিন্তু হেল্প করেনি সেই সময়। পুলিশ বলেছে আমাদের গাড়ি করে নিয়ে গেলে আমাদের গাড়ি জ্বালিয়ে দেবে। তো এতদিন এত অন্যায় অবিচার হয়েছে, এইটুকু তো সহ্য করতে হবেই। এখন তোমরা ভোট দেবে না বিজেপিকে, তোমরা অন্যায় করবে, অত্যাচার করবে, কাউকে ভোট না দেওয়া কোনো বড় কথা না, না দিতেই পারে না ইচ্ছা হলে, কিন্তু যেভাবে ওরা কলকাতাটাকে দখল করে নিয়েছে, আজকে দেখো যতগুলো মেজর জায়গাগুলো আছে একদম প্ল্যান মাফিক তারা কিন্তু দখল করে নিয়েছে। কলকাতার যতগুলো বাজার আছে, আমি সবাইকে বলবো দর্শকদের, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন হক মার্কেটের সামনে বাজার করতে যাবেন, আপনারা ধর্মতলায় বাজার করতে যাবেন, আপনারা গুগল পেতে দেখবেন নামগুলো, বুঝতে পারবেন যে কিভাবে প্ল্যানফুলি গোটা এলাকাটাকে দখল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ইলেকশনের পরে একটু সাহস দেখিয়েছিলেন যে ওই জায়গাটাকে ফাঁকা করবেন, জানি না তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের ভয় হলো তার। নমস্কার, আমি দিবাকর, আপনারা দেখছেন জাগরণ বাংলা। আমার সঙ্গে রয়েছেন পলিটিক্যাল ডেলি থেকে পঙ্কজদা। জাগরণ বাংলাতে তোমাকে স্বাগত জানাই। কালকে যে অ্যাকশন দেখলাম একেবারে ধুন্ধুমার পার্ক সার্কাসে, এই ছবি বিগত 34 বছর বাম শাসন এবং 15 বছর তৃণমূল শাসনে, মোট 49 বছর হয়ে গেল আমরা দেখিনি, পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি। এতদিন আমরা দেখতাম যে পুলিশ টেবিলের তলায় লুকাতো, যে পুলিশ দোকানের শাটার নামিয়ে লুকিয়ে থাকতো দোকানের ভেতরে, এই ধরনের ঘটনার ক্ষেত্রে একেবারে 5 মিনিটের মধ্যে লাঠি চার্জ করে পুরো এলাকা ফাঁকা করে দিল। শুধু তাই নয়, একেবারে দৌড়িয়ে যেটাকে হিন্দিতে বলে দৌড়াকে মারা, সেইভাবে দৌড়াকে মারা, এবং 40 জনকে খুঁজে বাড়ি থেকে তুলে এনে গ্রেপ্তার করেছে। জেলের ভেতরেও, মানে পুলিশ কাস্টাডিতেও তাদেরকে ভালো মতন ওষুধ দিয়েছে। এই ছবিটা একেবারে উল্টে গেল, কি বলবে দাদা? আমি এই ছবিটা না শেষ দেখেছিলাম বিহারে এরকম পুলিশটা এরকম কারো ধারে না। তুমি কোন রাজনৈতিক দলের, তুমি কি মতবাদের, কি ধর্মের, ওখানে ধারে না। পুলিশ একবার ওয়ার্নিং দেয়, দ্বিতীয়বার আর কথা বলে না, দ্বিতীয়বার লাঠি চার্জ হয়। তো পশ্চিমবঙ্গেও যে এটা হতে পারে এটা আমরা কখনো ভাবিনি। 50 বছর তো আমার বয়স নয়, ফলে 50 বছরের কথা বলতে পারবো না। আমি যবে থেকে সাংবাদিকতা শুরু করেছি বা যবে থেকে আমার মনে আছে রাজনীতি বিষয়ে, আমি তবে থেকে তো পুলিশকে কখনো দেখিনি। আর বিশেষ করে কালকে যাদের উপরে অ্যাকশন হলো, আমাদের প্রিয় দুধেলগাই বাহিনী, তো এদের দেখলে তো পুলিশ প্রথমেই লুকোতো। একটা বিখ্যাত ছবি আছে, যদি থাকে তোমার কাছে আমিও বলবো যখন তুমি ভিডিওটা আপলোড করবে, ফ্লাইং কিকের টিকিয়া পাড়ায় যেটা পুলিশকে উড়ন্ত লাথি, যেটা তারপরে আমরা শুনেছিলাম পুলিশ নাকি আবার চাল ডাল দিয়ে এসেছিল যে ব্যক্তি লাথি দেবে না, ওটা দয়া করে, ওই লাথিটা হচ্ছে দয়ার দান। দুধেল গাই দুধ দিচ্ছে, তো দুধ দিলে খুশি হবে না? তো এই দয়ার দানকে যে বিপরীত ভাবে, এবং তোমার মনে থাকবে এতদিন কোথাও গন্ডগোল হলে যারা গন্ডগোল পাকাচ্ছে তাদেরই আরেকটা বাহিনী এসে পরের দিন শান্তি মিছিল করতো। মানে প্রথমে হিন্দুদের মারো, তারপর আবার তাদের ব্যথায় নুন ছেটানোর জন্য শান্তি বাহিনী আসতো। দেখো আমরা আবার এলাম, সেসব তো বন্ধ, এখন তো শান্তির গল্প একদম বন্ধ হয়ে গেছে একদম। এবং পুলিশকে যেভাবে খোলা ছুট দেওয়া হয়েছে, শুধু পুলিশ না, কালকে কিন্তু সেন্ট্রাল ফোর্সও কেলিয়েছে। আমি একদম কেলিয়েছে শব্দটা। আজকে মুখ্যমন্ত্রী গেছিলেন একেবারে সরাসরি সেখানে গিয়ে পুলিশ লাইনে একেবারে পুলিশদেরকে বলে দিয়েছেন, আপনাদেরকে ফ্রি হ্যান্ড দিয়েছি, কোনো রাজনৈতিক দল দেখবেন না, কোনো ধর্মমত দেখবেন না। যে কথাটা তুমি বলছিলে একদম এই কথাটাই মুখ্যমন্ত্রী একেবারে পুলিশকে নির্দেশ দিয়েছে, কোনো রকম এই ধরনের ঘটনা যাতে পরবর্তীতে না ঘটে। আর একটা পার্ক সার্কাসের মতো ঘটনা পশ্চিমবঙ্গে ঘটবে না, আর যদি কেউ ঘটানোর চেষ্টা করে তার পরিণাম কিন্তু এর থেকেও ভয়ঙ্কর হবে, সেই বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন। না, ওটা আমি আসছি, আগে শেষ করে দিই। সেটা হচ্ছে শুধু মারেই কিন্তু পুলিশ থেমে থাকেনি, একদম চ্যাংদোলা করে ধরে টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তুলেছে। তোলার পর অনেক সময় রাজনৈতিক ক্ষেত্রে তোমরা দেখো যে পরবর্তীকালে 4-5 ঘন্টা হলে ছেড়ে দেয় বন্দি, তা কিন্তু হয়নি। রাত্রিবেলায়ও কিন্তু বেশ ভালো বার্নিশ হয়েছে, এবং কি অপশন দেওয়া হয়েছিল আমি জানি না। পুলিশ প্রলয় সিনেমায় আমরা দেখেছি পুলিশ নাকি অপশন দেয়, ভ্যাসিলিন, সরিষার তেল, এটসেট্রা। কালকে কি অপশন দেওয়া হয়েছিল আমরা কিন্তু কেউ জানি না। সকালবেলা শুনেছি অনেকের ব্যথা বেদনা এত যে চিৎকার করছে। এবং কালকে যেভাবে মারা হয়েছে, হ্যাঁ, অনেকে কাহিল মহিলারা বলছে বাবা গো এরকম লাঠি কোনোদিনও খাইনি। সত্যি তো, 15 বছরে কোনোদিন আপনারা লাঠি খাননি, অন্যায় করেছেন, ঘর জ্বালিয়েছেন, পলিটিক্যালি আপনারা বিরোধী দলের বাড়ি গিয়ে হামলা করেছেন, বুলডোজার দিয়ে ভেঙেছেন। তোমার মনে থাকবে যখন ওয়াকফের আন্দোলন হলো, সাধারণ মানুষ যারা ড্রাইভার তাদের গাড়ি ভাঙা হয়েছে। কোনো গাড়িতে হিন্দু দেবদেবীর মূর্তি দেখলেই একদম টার্গেট করে ভাঙা হয়েছে ওয়াকফের সময়। তারপর তুমি মালদা মুর্শিদাবাদে দেখেছো কিভাবে হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। তারা তো সিপিএম করতো, বিজেপিও করতো না,
সাধারণ মূর্তিকার ছিল, এবং তাদেরকে বাঁচানো কিন্তু যেত, পুলিশ কিন্তু হেল্প করেনি সেই সময়। পুলিশ বলেছে আমাদের গাড়ি করে নিয়ে গেলে আমাদের গাড়ি জ্বালিয়ে দেবে। তো এতদিন এত অন্যায় অবিচার হয়েছে, এইটুকু তো সহ্য করতে হবেই। এখন তোমরা ভোট দেবে না বিজেপিকে, তোমরা অন্যায় করবে, অত্যাচার করবে, কাউকে ভোট না দেওয়া কোনো বড় কথা না, না দিতেই পারে না ইচ্ছা হলে, কিন্তু যেভাবে ওরা কলকাতাটাকে দখল করে নিয়েছে, আজকে দেখো যতগুলো মেজর জায়গাগুলো আছে একদম প্ল্যান মাফিক তারা কিন্তু দখল করে নিয়েছে। কলকাতার যতগুলো বাজার আছে, আমি সবাইকে বলবো দর্শকদের, আপনারা খেয়াল করে দেখবেন, আপনারা যখন হক মার্কেটের সামনে বাজার করতে যাবেন, আপনারা ধর্মতলায় বাজার করতে যাবেন, আপনারা গুগল পেতে দেখবেন নামগুলো, বুঝতে পারবেন যে কিভাবে প্ল্যানফুলি গোটা এলাকাটাকে দখল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2024-এর ইলেকশনের পরে একটু সাহস দেখিয়েছিলেন যে ওই জায়গাটাকে ফাঁকা করবেন, জানি না তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কিসের ভয় হলো তার, যে তারপর তিনি পিছিয়ে এলেন। তো এখন শুভেন্দুবাবু ক্ষমতায় আছেন, বিজেপি ক্ষমতায় আছে, এখন তার সেসব হবে না, আইন মেনে কাজ হবে। এবং শুভেন্দুবাবু এবার দ্বিতীয় পর্বে আসে, আজকে শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন যে আইন মোতাবেক যা যা করতে হবে করা হবে, এবং পুলিশকে খোল্লা ছুট দিয়েছেন, ঠিক যেভাবে নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে দিয়েছেন যে যা হবে সামলে নিও। তিনিও বলেছেন যে কোনো ধর্মীয় স্লোগান নিয়ে যে ছেলে খেলা সেটা হবে না, ধর্মীয় স্লোগান দিয়ে গুন্ডাগর্দি, ধর্মীয় স্লোগান ব্যবহার করে পাথর ছোড়া। উনি তো স্পষ্টভাবে বললেন কাশ্মীর ঠান্ডা হয়ে গেছে। তো এইগুলো তো কাশ্মীরের ওই হুরিয়াত মডেলই, হুরিয়াত কনফারেন্স যেভাবে গন্ডগোল পাকাতো, সামনে মহিলাদের বাচ্চাদের আগে করে দিত, তারা গুলি খাবে মরবে, সেটাকে নিয়ে পরে ন্যারেটিভ তৈরি করা হবে। এখন সেসব চলবে না। কাশ্মীর যদি ঠান্ডা হয়ে গিয়ে থাকে, তো পশ্চিমবঙ্গের এইসব যারা এই কচি দাঙ্গাবাজ আর কি, এই কচি দাঙ্গাবাজ আপনারা একেবারে সাবধান হয়ে যান। কারণ শুভেন্দুবাবু যেটা বলেননি সেগুলোও কিন্তু হবে। অনেক কিছু হয়, সামনে বলতে হয়, পেছনে বলে না, কানে কানে কিছু কিছু বলে দেয়। তো উনি পুলিশকে কানে যে ফুসমন্ত্র দিয়ে দিয়েছেন ঠাঁই ঠাঁই, ওটা কিন্তু হয়ে যেতে পারে। তাই নিজের প্রাণ বাঁচানোর জন্য যেটুকুন যা আছে ভদ্রভাবে থাকুন। এই পশ্চিমবাংলাতে যারা বৈধ বাসিন্দা আছেন, আপনারা এই 15 বছর আপনাদের এইভাবেই কাটবে, মিলেমিশে থাকুন। আর যদি মিলেমিশে না থাকতে পারেন, সারা ভারতবর্ষ, আমি শুনেছি নাকি 55টা দেশও আছে, ওদের জন্য নাকি খোলা, নেবে কি নেবে না আমি জানি না। যাই হোক, এই যে দুধেল গাইদের রাস্তায় নামা, তাদেরকে উস্কানি দিয়ে রাস্তায় নামানো হয়েছে, যেটা আমরা খবর পেয়েছি যে অবৈধ নির্মাণগুলো ভাঙার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যেগুলো বেআইনি ভাবে তৈরি হয়েছে। তুমি দেখেছো পার্ক সার্কাস এরিয়াতে, এবং আপনারাও যারা গেছেন ওইসব এলাকায় দেখেছেন কিভাবে একেবারে একটা বাড়ির লাগো আর একটা বড় বড় বিল্ডিং, না কোনো প্ল্যান রয়েছে না কোনো পারমিশন রয়েছে, সেই বিল্ডিং গুলো গড়ে উঠেছে। এবং সেগুলো সিপিএম জামানাতেও হয়েছে, তৃণমূল জামানাতেও হয়েছে। এখন এই অবৈধ নির্মাণগুলো তো বিপজ্জনক, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, সেই জন্য এগুলোকে ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এটাকে ইস্যু করে আমরা দেখছি সিপিএম নেতা শতরূপ ঘোষ বলো বা আরো যেগুলো রয়েছে সিপিএম এর নেতা, তারা উস্কানি দিচ্ছে যে আপনাদের বাড়িঘর ভেঙে দেবে, আপনাদেরকে তাড়িয়ে দেবে, আপনাদের রাস্তায় নামাজ পড়তে দেবে না, আপনাদের মসজিদ থেকে লাউডস্পিকার খুলে নিচ্ছে, এদের বিরুদ্ধে পথে নামতে হবে। যেরকম দিল্লি দাঙ্গার সময় আমরা দেখেছিলাম ওমর খালিদ, সার্জিল ইমাম, এরা উস্কানি দিয়েছিল, এবং পরিকল্পিতভাবে কালকে যদি পুলিশ শক্ত হাতে ব্যবস্থা না নিত, একটা বড় ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো। এবং তারা প্রিপারেশন নিয়ে এসেছিল, ইট পাথর, পেট্রোল বোমা, এবং সেন্ট্রাল ফোর্সের উপরে পাথর ছোড়ার পরেই কিন্তু অ্যাকশন নিয়েছে পুলিশ, অ্যাকশন নিয়েছে। তো এটা তো বড় ঘটনা ঘটে যেতে পারতো। এই যে যারা উস্কানি দিচ্ছে, মদত দিচ্ছে, এদেরকে ইন্ধন যোগাচ্ছে, এদের উদ্দেশ্যে কি বলবে? দেখো, দর্শকদের আগে পুরো ঘটনাটা বলি। সেটা হচ্ছে, গতকাল একটা এনজিওর আওতায়, যেহেতু তদন্তর বিষয় আমি পুরোটা খুলে বলছি না, এনজিওর আওতায় প্রথমে ফেসবুকের মাধ্যমে গোটা বিষয়টাকে ছড়ানো হয়। ঠিক যেভাবে হুরিয়াত কনফারেন্স আমরা কাশ্মীরে দেখেছি, যে তারা একটা বিষয়কে কেন্দ্র করে ফেসবুকের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোটা কাশ্মীর ভ্যালিতে একটা খবর ছড়িয়ে দিত, রটিয়ে দিত। ঠিক সেভাবেই কালকে এটা রটানো হয় এবং সবাইকে ডাকা হয় যে ওখানে জড়ো হতে হবে। সংখ্যা কম ছিল ওদের, খিদিরপুর, মোমিনপুর, ইকবালপুর, কসবা থেকে, বিভিন্ন জায়গা থেকে ওরা লোক এনেছিল, জমায়েত করেছিল। একদম প্ল্যান্ড ওয়েতে এই জমায়েত হয়েছে। এবং এটা আমার সন্দেহ, আমি পুলিশকে বলবো অবশ্যই ভেরিফাই করতে, যে কসবার যিনি বিধায়ক আছেন তিনি এর সঙ্গে ইনভলভ থাকতে পারেন। তার ছেলে ওখানকার কাউন্সিলর বলে শুনেছি, তারা এর সঙ্গে ইনভলভ থাকতে পারে। তাদের ফোন ট্যাপ করলে তাদেরকে তদন্তের আওতায় আনলেই বোঝা যাবে কারা এটাকে কিভাবে প্ল্যান করেছিল। তারা এটা প্ল্যান করেছে বলে আমি শুনতে পেয়েছি, এবং লোক জড়ো করা হয় পুরো প্ল্যান্ড ওয়েতে। এবং এই ধরনের
গন্ডগোলগুলোকে একটু টেস্ট করা হচ্ছে যে আমাদের দৌড় কত দূর আছে, আমরা পারছি কি পারছি না। যদি এরা সাকসেসফুল কালকে হয়ে যেত তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই যে মডিউলটা আছে এটাকে ওরা ব্যবহার করতো, যেটা তুমি দেখে থাকবে যে যেটা ওরা আসানসোলে ব্যবহারও করেছে। আসানসোলে উদ্দেশ্য আবার আলাদা ছিল, ওখানে বলা হয়েছে মাইক কেন আমাদের খুলে দেওয়া হলো। আরে ভাই, কেন মাইক বাজাবে? তোমার যদি এত ধর্মপ্রাণ হও তোমার গুণ অটোমেটিক ভাঙবে না। মাইক তো শুধু মসজিদ থেকে খুলতে বলেনি, প্রতিটি ধর্মীয় স্থান থেকে খুলতে বলেছে, মন্দির থেকে খুলতে বলেছে। আরে সমস্যা হচ্ছে তো মন্দিরে তো সব জায়গায় ওরকম নিয়ম করে তো চালায় না, কখনো কখনো চালায়, হয়তো অনুষ্ঠান উৎসবের সময় চালায়। তো আইন হলে তো সবার জন্য সমান হবে, আমরা মানবো, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা বলছি না যে আমাদের বিরাট হায় হায় কেন শুভেন্দু অধিকারী এটা করলো, সরকার নিয়ম করেছে আমরা মানবো। যদি বলে কোনোদিন ব্যবহার করা যাবে না তাও আমরা মানতে রাজি আছি, আমাদের অসুবিধা নেই, আমরা দাঙ্গা করতে পাথর ছুটতে যাব না। আমাদের যদি খুব খারাপ লাগে হয়তো সরকারকে বলবো পুনর্বিবেচনা করতে পারি, আরো যদি একটু বেশি খারাপ লাগে কোনো বিষয়ে আমরা আদালতে যাব, আদালত যেটা বলবে সেটা মেনে নেবো। একদম। তো এইটা হচ্ছে ব্যাপার, ওদের সঙ্গে আমাদের তফাৎ। তো সেখানে ওইটাকে ইস্যু করে তোমরা দেখলে যে ওখানে প্রায় থানার মধ্যে ঢুকে গিয়ে গন্ডগোল পাকানোর চেষ্টা, ওরা এই মডিউলটাকে টেস্ট করছে যে কত দূর এগিয়ে নিয়ে যেতে ওরা পারে, এটা হচ্ছে বিষয়। এবং যেখানে সিপিএম এর ইনভলভমেন্ট আমি দেখলাম খুব খারাপ লাগলো। আমি শতরূপকে বলবো যে শতরূপ, গুলশান কলোনি বলে একটা জায়গা আছে আমাদের, গুলশান কলোনিটা তুমি নিশ্চয়ই চেনো শতরূপ, তুমি ওখানে যাও, গিয়ে দেখো প্রত্যেকটা বাড়ির নাম্বার হচ্ছে এল দিয়ে শুরু, একই নাম্বার প্রত্যেকটা বাড়ির। কখনো হতে পারে তোমার আর আমার বাড়ির কি নাম্বার এক হবে? গোটা গুলশান কলোনির বাড়ি, আমি যদি মিথ্যা কথা বলে থাকি শতরূপ ওখানে গিয়ে তুমি লাইভ করো, তোমার তো 4 লাখের উপরে সাবস্ক্রাইবার আছে এবং তুমি নেতাও বটে, বিভিন্ন চ্যানেলে গিয়ে এটাকে বলো। এবং এক একটা বাড়ির সঙ্গে এক একটা বাড়ির 4 আঙুল ফাঁক নেই, 4 আঙুল ফাঁক নেই। আমি ওখানে গিয়েছি এবং সেই সময় গিয়েছিলাম যখন ওখানে যাওয়ায় বাধা ছিল। আমি নিজের সাংবাদিক পরিচয়টাকে আড়াল করেই একজন সাধারণ মানুষ হিসেবে গিয়েছিলাম। তো আমি ওখানকার পরিস্থিতি দেখেছি কিভাবে জলাজমি বুঝিয়ে ওখানে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। একটা বিল্ডিংয়ের কোনো পারমিশন নেই, পৌরসভা পারমিশন দেয়নি। সমস্ত বিল্ডিংয়ে কোথাও জানলা লাগানো নেই, সব জানলা খোলা। দেখে মনে হবে এখান থেকে লাফ দিয়ে ওইখানে যাতে তুমি পৌঁছে যেতে পারো, এরকমভাবে গোটা বিষয়টাকে তৈরি করা হয়েছে। সবটাই পুরো জলাজমির উপরে। এবং ওখানকার লোকগুলো খুব সন্দেহজনক, ওরা ভারতীয় কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এবং নাম গুলশান কলোনি কেন? কারণ গুলশান কলোনি আমি আরেকটা ওই গুলশান কলোনিতেও গেছি, অরিজিনাল যেটা বাংলাদেশে আছে, ঢাকায়। তো ওখানকার লোকেরাই এখানে থাকে বলে অভিযোগ ওঠে। তো সেই সমস্ত জায়গা ওরা ঘুরে আসুক। এবার কি গুলশান কলোনিও যখন যদি একটা ইনসিডেন্ট ঘটে, দুর্ঘটনা ঘটে, আগুন লাগার মতো দুর্ঘটনা ঘটে, তাহলে তো সেই দায়টা পরে সরকারের উপরেই আসবে যে সরকার কেন, এরাই চেঁচাবে, এরাই চিৎকার চেঁচামেচি করবে যে সরকার কি করছিল, সরকার কেন কোনো পদক্ষেপ নেয়নি এই বেআইনি নির্মাণগুলোর বিরুদ্ধে। আজকে তুমি দেখেছো দ্বিতীয় ক্যাবিনেটের যে বৈঠক হয়েছে মন্ত্রিসভার, সেখানে একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন ধরে যারা অভিযোগ করেছে যে বিজেপি ধর্মের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি করে, সেই বিজেপির সরকার একেবারে ক্ষমতায় এসেই ইমাম মুয়াজ্জিম পুরোহিতদেরকে যে ভাতা দেওয়া হতো সেই ভাতা বন্ধ করে দিয়েছে। এই সিদ্ধান্ত নিয়ে তুমি কি বলবে? সরকার কেন কোনো ধর্মীয় জায়গায় টাকা ঢালবে? এটা তো ওরাই বলে, ওরা মানে আমি বিরোধীদের কথা বলছি, গোটা নেক্সাস যারা আছে তাদেরকে বলছি যে এরাই তো এতদিন বলে এসেছে সরকার ধর্মীয় জায়গায় কেন টাকা দেবে, তাই না? তো স্বাভাবিকভাবে সরকারের তো ধর্মীয় জায়গায় টাকা দেওয়া উচিত না, সরকার ঠিক করেছে, বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমাম মুয়াজ্জিম হোক বা পুরোহিত হোক, এটা তাদের পেশা, তারা তাদের পেশা করে খাবে, সরকারের কোনো বাধা নেই। কিন্তু আমার আপনার ট্যাক্সের টাকা কেন এই সমস্ত কাজে ব্যবহার হবে? আমরা সরকারকে টাকা দিই কিসের জন্য? আমাদের জনগণের ওয়েলফেয়ারের জন্য, তাই না? তো সেটা জনগণের ওয়েলফেয়ারের জন্য হোক, ট্যাক্স পে যারা করেন তাদের ওয়েলফেয়ারের জন্য হোক। ইমাম মুয়াজ্জিমরা তো ট্যাক্স দেন না, তারা এই কাঠামোতে বিশ্বাসও করেন না, তারা শরিয়ত ব্যবস্থাকে প্রমোট করার চেষ্টা করেন। তো আমাদের ট্যাক্সের টাকা কখনোই যাওয়া উচিত ছিল না, এতদিন গেছে সেটাও বেআইনি। আমি তো বলবো শুভেন্দু অধিকারী না হয়ে যোগী আদিত্যনাথ হলে হয়তো বলতেন পুরোনো টাকাগুলো ফেরত দাও, কিন্তু যাই হোক সুদ সমেত ফেরত দাও। তো যাই হোক শুভেন্দু অধিকারী সেটা বলবেন না এবং চাইও না, কারণ এটা তো পশ্চিমবঙ্গ, প্রত্যেক জায়গায় সামাজিক একটা বিষয় থাকে। তো অন্তত এইটুকুন বন্ধ হয়েছে, এটাকে অবশ্যই আমি শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানাই যে খুব ভালো কাজ হয়েছে। এবং তুমি দেখো 1 সপ্তাহের মধ্যেই হয়ে গেল, 1 মাসও লাগেনি, 1 বছরও লাগেনি। এবং এই ধরনের সিদ্ধান্ত নিতে গেলে খুব শক্ত মনের দরকার হয়, খুব বোল্ড ডিসিশন। তো এগুলোর কি রিপারকেশন হতে পারে অন্য কোনো নেতা হলে আদৌ নিতে পারতো কিনা আমার সন্দেহ আছে। শুভেন্দু অধিকারী আছেন বলেই তিনি নিতে পেরেছেন। এবং
আমি মনে করি ইমাম মুয়াজ্জেমের ভাতা যেমন বন্ধ হয়েছে, অন্যান্য বিষয়গুলো খতিয়ে দেখা হোক, কোথায় কোথায় সরকারি টাকার অপচয় হয় সেইগুলো বন্ধ করা হোক। তবে আমি একটা জিনিস দেখেছি যে বিভিন্ন ধরনের যে স্কলারশিপগুলো রয়েছে সেটা এখনো চালু আছে, সেগুলোকে এই সরকার বন্ধ করবে না। অবশ্যই স্কলারশিপ চালু করা, প্রথম দিনের বৈঠকেই বলেছিল যে কোনো সরকারি প্রকল্প বন্ধ হবে না, কিন্তু ধর্মের ভিত্তিতে একজন সাধারণ রাজ্যের নাগরিক হিসাবে সে ইমাম হোক, মুয়াজ্জিম হোক, পুরোহিত হোক, সরকারি সুযোগ সুবিধা পাবে। তারাও অ্যাজ এ নাগরিক হিসাবে পশ্চিমবঙ্গের যা যা প্রকল্পগুলো রয়েছে, সেটা আয়ুষ্মান ভারত বলো, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা বলো, সবকিছুর সুযোগ সুবিধা তারা পাবেন। তাদের পরিবারের মহিলা সদস্যরা অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন। কিন্তু ধর্মীয় দিক থেকে এই ভাতাটা বন্ধ করার সিদ্ধান্তটাকে গোটা পশ্চিমবঙ্গের মানুষই সমর্থন করছে, শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা তো অন্তত সমর্থন করছে। আর একদিকে আমরা দেখলাম আজকে সোনা পাপ্পু, যাকে কলকাতা পুলিশ খুঁজে পাচ্ছিল না এতদিন ধরে, সেই সোনা পাপ্পু ইডি দপ্তরে গিয়ে একেবারে আত্মসমর্পণ করেছে। কিসের ভয়? ভয় তো হবেই। দেখো, সোনা পাপ্পু প্রথমে চেষ্টা করেছে পালিয়ে যাওয়ার, পালিয়েছিল বিভিন্ন জায়গায় দেশের, ও পালিয়ে পালিয়ে লুকিয়ে লুকিয়ে ছিল। এবার সমস্যা যেটা হয়েছে, সোনা পাপ্পু চেষ্টা করেছিল বিদেশে পালানো। এবার অনেকেই চেষ্টা করে ভানুয়াতু পালিয়ে যাওয়ার, অনেকে চেষ্টা করে পর্তুগাল পালিয়ে যাওয়ার, ইউরোপ পালিয়ে যাওয়ার। এবার সমস্যাটা যেটা হচ্ছে যে এবার এরা আর পালাতে পারবে না, এদেরকে সেরকম ভাবেই ব্যবস্থা করা ছিল। এরা যেহেতু পালিয়ে যেতে পারেনি, পালাতে গেলে তো তোমার তো নিজস্ব চার্টার ফ্লাইট নেই যে তুমি উড়ে গেলে পৌঁছে গেলে। চার্টার ফ্লাইট হলো তার নিশ্চয়ই নিয়ম কানুন আছে। এবার এদের যেতে গেলে কোনো ল্যান্ড পোর্ট, সি পোর্টের মাধ্যমেই যেতে হতো। একদম। এবার পশ্চিমবঙ্গে কোনো সি পোর্ট নেই যেখান থেকে সরাসরি দুবাই পালানো যায়। একটাই উপায়, প্লেনে করে পালানো। প্লেনে গেলেই তো ধরে নিত একে। এর বিরুদ্ধে তো সেরকম ভাবেই নোটিশ করাই ছিল। এই যখন বিদেশে যেতে পারে, সমস্ত বুঝে গেছে, যথেষ্ট সচেতন হয়ে গেছে। তার কাটা পেরিয়ে যাওয়া বাংলাদেশে, না বাংলাদেশ অত সহজ না। মাতলা নদী হয়ে সেঁতরে যাওয়াটাও সহজ না, নয় কুমারে খেয়ে নেবে, নয় বিএসএফ খেয়ে নেবে একই ভাবে। তো সে জায়গায় দাঁড়িয়ে বুঝতে পেরেছে যে এখন আমার আর উপায় নেই, ধরা দিলে একটু টাইমটা কম বাঁচবে, ওরও সময় বাঁচবে, ইডি অফিসার। এই সোনা পাপ্পুর সঙ্গে শান্তনু সিনহা, কালীঘাট থানার যে ওসি ছিল এবং পরে পদোন্নতি হয়ে একেবারে ডিসিপি হয়ে গেছিল, তার অনেক যোগাযোগ রয়েছে, লেনদেন হয়েছে, আর্থিক লেনদেন, এরকমটা অভিযোগ উঠেছে। এই মানে র্যাকেটটা, যে আর্থিক অনিয়ম বেনিয়ম যেটাই বলো না তুমি, জমি একেবারে আদায় করা থেকে মানুষের থেকে টাকা পয়সা তোলা, সেই টাকা পয়সার একটা ভাগ কালীঘাটে পৌঁছতো, ভাইপোর কাছে পৌঁছাতো। আস্তে আস্তে কি পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতে সেই একেবারে সঠিক জায়গায় পৌঁছাচ্ছে? পেঁয়াজের খোসা না, আমার ওই মুকুল রায়ের একটা কথা মনে পড়ে গেছে। মুকুল রায়ের যখন মাথায় ব্যামো হয়েছিল, যখন তিনি লোকজনকে ঠিক চিনতে পারছিলেন না, সোডিয়াম পটাশিয়ামের গন্ডগোল যখন হয়েছিল, তিনি বলেছিলেন না, যাই তৃণমূল তাই বিজেপি। তো এক্ষেত্রে আমার ওটাই মনে হচ্ছে যে যাই তৃণমূল তাই পুলিশ। পুলিশ আর তৃণমূল তো আলাদা ছিল না। পুলিশ, তৃণমূল এবং প্রশাসনের পুরো সিস্টেম করা ছিল, কে কত ভাগ রাখবে আর কালীঘাটে ভবানীপুরে কে কতটা পৌঁছে দেবে। তো এই শান্তনু সিনহা বিশ্বাস তো পুলিশ, এই তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করতো, তাই না? শান্তনু সিনহা বিশ্বাস পুরো ভাইপো বাহিনীর হয়ে কাজ করতো, মমতা বাহিনীর হয়ে কাজ করতো। লোকে তো মমতাকে সততার প্রতীক দেখে। তো যারা মনে করেন মমতা সততার প্রতীক, এখনো যারা অল্প কয়েকজন আছেন বিশ্বাস করেন বা একটু বুকে চিনচিন যাদের করে মমতার জন্য, আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি একটু ঘুরে আসুন। আপনাদের যেরকম ওই এক চিলতে বাড়িটা দেখানো হয় না, তারপরে বিরাট ফাঁকা জায়গা দেখানো হয়, লোকে মনে করেন হয়তো ওটা এন্ট্রান্স। আরে বাবা, ওটা এন্ট্রান্স না, ওটাও মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি। পুরো ঘোষ বিল্ডার্সের দোকান একটা যেটা ছিল এককালে বিল্ডার্স, উনি তো দখল করে নিয়েছেন। ওই ঘোষ বিল্ডার্স থেকে শুরু করে মমতার ওই টালির চালা অবধি গোটা প্রায় 1 বিঘের মতো জায়গা উনি দখল করে নিয়েছেন। এবং পেছনটাও যেটা টালিনালা ছিল বা আদিগঙ্গা ছিল, উনি দখল করে নিয়েছেন। তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দখলবাজ, ওনার ভাই যে কার্তিক বাবু, এসব গণেশ পনেশ কত আছে, সবকটা দখলবাজ। ওই এলাকায় যতগুলো ফাঁকা প্লট আছে খোঁজ নিয়ে দেখুন কবে কারা ওরা দখল করেছে। আমার কাছে তথ্য আছে, ওটা নিয়ে আলাদা এপিসোড করবো। আমার কিছু ডকুমেন্টস আমার হাতে পাওয়া দরকার আছে, তো সেগুলো নিলে তারপরে ওটা করব। তো গোটা এলাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা দখল করেছে, ওর ভাইপোরা দখল করেছে। এইগুলো সব দখল করতে সাহায্য করেছে যে ব্যক্তির নাম শান্তনু সিনহা বিশ্বাস। লোকজনকে তুলে নিয়ে আসতো থানায়, গাঁজা কেস দেওয়ার, আর্মস কেস দেওয়ার ভয় দেখিয়ে এই জমিগুলোকে হস্তান্তর করিয়েছিল। শান্তনু সিনহা বিশ্বাস ইজ আ পেট ডগ অফ ব্যানার্জি ফ্যামিলি। একেবারে মানে পালতু কুত্তার মতো আচরণ করতো, একদম প্রভুভক্ত ছিল। শান্তনু সিনহা বিশ্বাস, সোনা পাপ্পু এরা সবই এক। শান্তনু সিনহা বিশ্বাসের উর্দি ছিল আর সোনা পাপ্পুর উর্দি ছিল না, কাজ একই করতো। এও মস্তানি করতো, সোনা পাপ্পুও মস্তানি করতো। আর ভেবে দেখুন না,
সোনা পাপ্পু কোনো কাউন্সিলর নয়, এমএলএ নয়, এমপি নয়, কিন্তু তার কয়েকশো কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এলো? মমতা ব্যানার্জি জানেন না ওনার কাছে কোনো আইবি ডিপার্টমেন্ট ছিল না, ওনার কাছে সিআইডি ছিল না, ওনার কাছে পুলিশ ছিল না? সব জানতেন, প্রশ্রয় দিতেন, এদের মাধ্যমে উনি তোলাগুলো তোলাতেন আর ভাইপোর কাছে রাখতে দিতেন, আর নিজেও কিছু রাখতেন। কালীঘাটের বাড়িতেও কত টাকা আছে না আছে সেটা তৃণমূলের নেতারা আমার থেকে ভালো জানে। অনেক অনেক ধন্যবাদ পঙ্কজদা। জাগরণ বাংলার দর্শকদেরকে বলবো, যদি আমাদের আজকের ভিডিওটা ভালো লাগে, অনুষ্ঠানটা ভালো লাগে, অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর পঙ্কজদার চ্যানেলটাও যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আমি বলবো পলিটিক্যাল ডেলি সাবস্ক্রাইব করুন। পলিটিক্যাল ডেলি এখন হিন্দিতেও আসছে, হিন্দি চ্যানেলও রয়েছে। যারা হিন্দি বোঝেন, হিন্দি শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা অবশ্যই পলিটিক্যাল ডেলি হিন্দি দেখতে পারেন। সেখানেও এখন থেকে নিয়মিত ভিডিও আসবে। কি দাদা? নিয়মিত ভিডিও আসছে, তবে এখন অ্যাকসেন্ট ইস্যু আছে, যেহেতু দীর্ঘদিন ধরে বাংলায় আমরা কথা বলি, বাংলায় থাকি, আস্তে আস্তে রেগুলার হয়ে শুধরে যাবে। ঠিক আছে, শুধরে যাবে, বলতে বলতে সবকিছু ঠিক হয়ে যাবে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।